সো চ্যাপ্টার 1টা বেসিক্যালি নেচার অ্যান্ড কাইন্ডস অফ কন্ট্রাক্টস নিয়ে শুরু। তো আমাদের ফার্স্ট টপিক যেটা দিয়ে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এখন কথা হচ্ছে যে আমাদের এই মার্কেন্টাইল ল বা হচ্ছে যে লিগ্যাল এনভায়রনমেন্টে কেন আমরা কন্ট্রাক্ট ল পড়াশোনার মাধ্যমে শুরু করলাম, এটার কারণ হচ্ছে এরকম যে এই কন্ট্রাক্ট লটা এমন একটা সুপার স্ট্রাকচার যার উপর বেসিস করে আধুনিক যে ব্যবসায় জগৎ, এই আধুনিক ব্যবসায় জগতে যত ধরনের ট্রানজ্যাকশন হয় এগুলা হচ্ছে এই সুপার স্ট্রাকচার উপর ভিত্তি করে অনওয়ার্ড প্রসিড করে। সো এইটা একটা বিষয় হচ্ছে এরকম যে বিজনেসের মধ্যে কোয়াইট অফেন যেটা হয় যে বিভিন্ন পার্টি বিভিন্ন রকমের প্রমিস করে থাকে এবং দেখা যায় যে এই প্রমিসের পারফরমেন্সটা যেটা হচ্ছে একটা লেটার পিরিয়ডে সংগঠিত হয়। সো এরকম সার্কমস্টেন্সের যদি কোনো বাইন্ডিং অব্লিগেশন না থাকে বা লিগ্যাল বাইন্ডিংস না থাকে, তাহলে যেটা হবে হচ্ছে যে একটা পার্টি হয়তো বা কোনো কিছু অ্যাগ্রি করলো করবে ইন ফিউচারে, বাট সে যখন একটা সার্টেন টাইম পরে সে যখন দেখবে যে ওই কাজটা করা তার জন্য যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে সে ওই প্রমিসটা পালন না করে সে বের হয়ে যেতে পারে বা ফল ব্যাক গো ব্যাক করতে পারে। সো এই সমস্যাটা থেকে বাঁচার জন্য এবং হচ্ছে যে থাউজেন্ড টাইপের মতো কমপ্লেক্সিটি বিজনেস ট্রানজ্যাকশন গুলোতে ঘটতে পারে, এই জিনিসগুলো থেকে বাঁচার জন্যই এমন একটা কিছু দরকার যার মাধ্যমে দুইটা পার্টি যারা কন্ট্রাক্ট করবে তারা বা বিজনেস ট্রানজ্যাকশন করবে, এই বিজনেস ট্রানজ্যাকশনের সাথে রিলেটেড পার্টিগুলো যাতে বাইন্ডিং থাকে এবং যদি কেউ এই প্রমিসগুলা ফুলফিল করতে না চায় সেই ক্ষেত্রে যদি আদার পার্টি কোর্টে যায় তাহলে হচ্ছে ওই পার্টি এই প্রমিসটা না করার জন্য মানে না ফুলফিল করার জন্য যে ক্ষতিগ্রস্ত পার্টি সে তার ক্ষতিপূরণ দাবি করতে পারে। এই জন্য একটা লিগ্যাল স্ট্রাকচার বা লিগ্যাল একটা ল দরকার যার মাধ্যমে হচ্ছে যে এই কোর্টের প্রসিডিংস গুলা করা সম্ভব, এবং এই জন্যই কন্ট্রাক্ট ল এর অস্তিত্ব বর্তমান বিজনেস জগতে এত বেশি র্যাম্পেন্ট। এবং এই আরেকটা বিষয় হচ্ছে এরকম যে দ্য ল অফ কন্ট্রাক্ট ফার্নিশেস দ্য বেসিস ফর দ্য আদার ব্রাঞ্চেস অফ মার্কেন্টাইল ল। The enactments relating to sale of goods, negotiable instruments, insurance, partnership, and insolvency are all founded upon the general principles of contract law. That is why the study of the law of contract precedes the study of all other subdivisions of mercantile law. সো বুঝতে পারতেছেন এখানে অথর যে কথাটা বললেন যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এবং সেল অফ গুডস এবং ইন্স্যুরেন্স পার্টনারশিপ ইনসলভেন্সি রিলেটেড যত ধরনের এই বিজনেস রিলেটেড যে ট্রানজ্যাকশনস এবং হ্যাপেনিংসগুলো আছে এগুলা সবগুলাই কন্ট্রাক্ট লয়ের প্রিন্সিপালের উপর ভিত্তি করে করা। এবং এই জন্য আমরা মার্কেন্টাইল লয়ের আদার্স যে লগুলা আছে সেইগুলা পড়ার আগে আমরা কন্ট্রাক্ট লটা পড়তেছি, এবং কন্ট্রাক্ট লটা আমরা যখন ভালোভাবে বুঝবো দেন আমরা অনওয়ার্ড প্রসিড করতে পারবো আদার যেই বিজনেস লগুলা আছে সেগুলা জানার জন্য। সো এইখানে দেখেন দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, মানে এটা একটা ব্রিটিশ পিরিয়ডে তৈরিকৃত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য কন্ট্রাক্ট ল যেটা ব্রিটিশ কমন ল থেকে ডিরাইভ করা। সো এইটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডে হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য প্রযোজ্য ছিল, এবং এখন যেহেতু বাংলাদেশ, তো এই সময়ে এই লটাকে বাংলাদেশ অ্যাডপ্ট করে নিছে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 নামে। এবং এই অ্যাক্টটার দুইটা জেনারেল হচ্ছে ব্রাঞ্চ আছে বা গ্রুপ আছে, মানে এই লয়ের যে প্রভিশনস গুলা এই প্রভিশনস গুলাকে দুইটা স্পেসিফিক গ্রুপে ফেলা যায়। একটা হচ্ছে যে জেনারেল প্রিন্সিপালস অফ দ্য ল অফ কন্ট্রাক্ট, যেটা 1 থেকে 75 নাম্বার সেকশন পর্যন্ত এই লটার। আর দ্বিতীয় গ্রুপটা হচ্ছে স্পেসিফিক কাইন্ডস অফ কন্ট্রাক্ট, যেটা এখানে তিনটা বলা হয়েছে এরকম কন্ট্রাক্টস অফ ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি, যেটা সেকশন 124 থেকে 147। আর একটা হচ্ছে কন্ট্রাক্টস অফ বেইলমেন্ট অ্যান্ড প্লেজ, যেটা 148 থেকে 181। অ্যান্ড থার্ড ওয়ান ইজ কন্ট্রাক্টস অফ এজেন্সি, যেটা সেকশন 182 থেকে 238। Before 1930, the Act also contained provisions relating to contracts of sale of goods and partnership. Section 76 to 123 relating to sale of goods were repealed in 1930। যেখানে এই 1930 সালের দিকে হচ্ছে যে 76 নাম্বার সেকশন থেকে 123 নাম্বার সেকশন পর্যন্ত এটা রিপিল করা হয়েছে, এবং একটা সেপারেট অ্যাক্ট যেটা সেল অফ গুডস অ্যাক্ট নামে, এটা 1930 সালে ইনঅ্যাক্ট করা হয়।
এবং সেকশন 239 থেকে 266 পার্টনারশিপ রিলেটেড যে সেকশন, এটাও রিপিল করা হয়েছে 1932 সালে, যখন পার্টনারশিপ অ্যাক্ট নামে নতুন আলাদা একটা অ্যাক্ট পাস করা হয়। এখন আমাদের এই কন্ট্রাক্ট ল পড়ার আগে দুইটা বেসিক অ্যাজাম্পশন আছে, সেটা অ্যাজাম্পশনগুলো এরকম। প্রথমটা যে সাবজেক্ট টু সার্টেন লিমিটিং প্রিন্সিপালস দেয়ার শেল বি ফ্রিডম অফ কন্ট্রাক্ট টু দ্য কন্ট্রাক্টিং পার্টিস and the law shall enforce only what the parties have agreed to be bound. The law shall not lay down absolute rights and liabilities of the contracting parties. Instead, it shall lay down only the essentials of a valid contract and the rights and obligations it would create between the parties in the absence of anything to the contrary agreed to by the parties. এখানে ফার্স্ট লিমিটেশন বা অ্যাজাম্পশন দ্বারা বোঝানো হয়েছে এরকম যে এই কন্ট্রাক্টটা ডিফাইন করে দেয় না যে যত ধরনের বিজনেস কন্ট্রাক্ট পরবর্তীতে এই কন্ট্রাক্ট লয়ের বেসিসে হবে, সো ওই প্রত্যেকটা কন্ট্রাক্টের মধ্যে বিভিন্ন যে পার্টি থাকবে, পক্ষ থাকবে, তাদের দায় দায়িত্ব অধিকার কি এইটা এই কন্ট্রাক্ট ল ডিফাইন করে না। রাদার ওই পার্টিরা নিজেদের মধ্যে যে বিষয় নিয়ে কন্ট্রাক্ট করে এবং তাদের যে দায় দায়িত্ব থাকে তারা নিজেরাই তা ডিফাইন করে এবং ওই কন্ট্রাক্ট ল সেটা সেফগার্ড করে যে হ্যাঁ এই পক্ষগুলা তারা এই অধিকার এবং লায়াবিলিটি বিভিন্ন পক্ষের আছে এবং এইটা যাতে ঠিকমতো পালন করা হয়, এই সেফগার্ডটা কন্ট্রাক্ট ল করে। এবং আরেকটা বিষয় এই কন্ট্রাক্ট লটা দেখে সেটা হচ্ছে এরকম যে যদি মানে কন্ট্রাক্ট লটা মানে একটা ভ্যালিড হওয়ার জন্য বা কোর্টে এনফোর্সেবল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা ঠিকমতো ফুলফিল যাতে হয় সেই বিষয়গুলো দেখা হয়। যেমন ফ্রি কনসেন্ট থাকতে হবে সব পার্টির, এবং কনসিডারেশন থাকতে হবে, একটা অফার থাকতে হবে এবং আরেক পার্টির অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। এই বিষয়গুলা হচ্ছে যে এই কন্ট্রাক্ট ল ডিফাইন করে বা হচ্ছে যে গাইড করে, কিন্তু কখনোই কোন পার্টির অধিকার কি আর কোন পার্টির লায়াবিলিটি কি তা ডিফাইন করে দেয় না। রাদার পক্ষগুলা নিজেরাই ডিফাইন করে যে এই কন্ট্রাক্টের মধ্যে কার অধিকার কি এবং কার লায়াবিলিটি কি, এবং কন্ট্রাক্ট ল তা সেফগার্ড করে। এবং সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে এরকম, এক্সপেকটেশনস ক্রিয়েটেড বাই প্রমিসেস অফ দ্য পার্টিজ শেল বি ফুলফিলড অ্যান্ড দেয়ার নন ফুলফিলমেন্ট শেল গিভ রাইজ টু লিগাল কনসিকুয়েন্সেস। মানে হচ্ছে যে এই কন্ট্রাক্ট করার মাধ্যমে এই কন্ট্রাক্টের মধ্যে যে পার্টিগুলা থাকবে তাদের যে এক্সপেকটেশন রেইজ হইল, মানে যেই কাজটা বা প্রমিসটা ফুলফিল করা হবে বলে, এবং সেই প্রমিসটা যদি ফুলফিল না করা হয় তাহলে লিগ্যাল কনসিকুয়েন্স থাকবে। ইফ দ্য প্লেইন্টিফ মানে হচ্ছে বাদী asserts that the defendant undertook to do a certain act and failed to fulfill his promise, an action at law shall lie। মানে হচ্ছে যে যদি কোনো একটা পক্ষ তার দেয়া প্রমিস পালন না করে কন্ট্রাক্টের এই কন্ট্রাক্টের আওতায়, তাহলে কন্ট্রাক্ট ল এর মাধ্যমে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া সম্ভব, এইটাই বলা হয়েছে। দেন এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ কন্ট্রাক্ট, যেটা আমাদের আজকের টপিকস টু বি ডিসকাসড এর সেকেন্ড টপিক, যে ডেফিনিশন অফ কন্ট্রাক্ট। সো এখানে হোয়াট ইজ কন্ট্রাক্ট এর আলোচনাটা হচ্ছে এরকম যে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। এতটুকুই। দেখেন এর মধ্যে দুইটা স্পেসিফিক ইস্যু আছে, একটা হচ্ছে এগ্রিমেন্ট আর একটা হচ্ছে যে এনফোর্সেবল বাই ল। এই দুইটা ইস্যুকে আমরা একটু যদি ইলাবোরেট করি তাহলে কি মিন করে। এখানে এনফোর্সিয়েবল বাই লকে বলা হচ্ছে যে লিগ্যাল অব্লিগেশন। সো এক কন্ট্রাক্ট হবে এমন একটা জিনিস যা হচ্ছে একটা এগ্রিমেন্ট এবং তাকে সেখানে একটা লিগ্যাল অব্লিগেশন থাকবে, মানে হচ্ছে এই এগ্রিমেন্টটা এনফোর্স করা সম্ভব বাই ল এর মাধ্যমে, তাহলে এটাকে আমরা কন্ট্রাক্ট বলবো। সো আমরা যদি এখন প্রথমেই দেখি তাহলে হোয়াট ইজ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট হচ্ছে এরকম যে এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস forming the consideration for each other is an agreement. That is to clear from this definition that a promise is an agreement, মানে হচ্ছে যে একটা প্রমিস করা হচ্ছে একটা এগ্রিমেন্ট। সো এ প্রপোজাল হোয়েন অ্যাকসেপ্টেড বিকামস এ প্রমিস। এখন কোশ্চেন হচ্ছে যে প্রথমে আমরা বললাম যে এভরি প্রমিস or every set of promises forming the consideration for each other is an agreement. সো আমরা এখানে একটা প্রমিসকে এগ্রিমেন্ট বলছি, তাহলে প্রশ্ন আসতেই পারে যে হোয়াট ইজ এ প্রমিস। সো প্রমিসটা হচ্ছে এ প্রপোজাল হোয়েন অ্যাকসেপ্টেড বিকামস এ প্রমিস,
মানে হচ্ছে একটা প্রপোজ করা হইলো এবং অন্য পার্টি যাকে প্রপোজ করা হয়েছে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই প্রপোজালটা প্রমিসে কনভার্ট হয়। সো অ্যান এগ্রিমেন্ট দেয়ারফর কামস ইনটু এক্সিস্টেন্স only when one party makes a proposal or offer to the other party and that other party signifies his assent or gives his acceptance thereto। মানে হচ্ছে যে আগের দুইটা কথাকে আমরা সামারি করে এখন বললাম যে একটা এগ্রিমেন্ট আসে কই থেকে, প্রমিস থেকে। প্রমিস আসে কই থেকে, একটা প্রপোজাল থেকে, যদি সে প্রপোজালটা আদার পার্টি অ্যাকসেপ্ট করে। সো এখন এই ডেফিনেশনটার ক্ষেত্রে এখানে যদি আমরা আরেকটু সামারি করে বলি যে ইন শর্ট অ্যান এগ্রিমেন্ট ইজ দ্য সাম টোটাল অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। So on analyzing the above definition, the following characteristics of an agreement become evident. The first one is plurality of persons, মানে হচ্ছে there must be two or more persons to make an agreement because one person cannot enter into an agreement with himself। মানে একজন ব্যক্তি নিজে নিজেকে কোনো ধরনের অফার করতে পারে না। এই জন্যই এটাকে বলা হয় যে প্লুরালিটি অফ পার্সনস, মানে হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি এই অফার অ্যান্ড এগ্রিমেন্টে আসতে পারে। Then consensus ad idem, মানে both the parties to an agreement must agree about the subject matter of the agreement in the same sense and at the same time। মানে হচ্ছে যেই বিষয়ে এক পক্ষ আরেক পক্ষকে অফার করলো, আরেক পক্ষ এই ইয়েতে প্রথম পক্ষের অফারে রাজি থাকতে হবে। এই জিনিসটাকে বলা হয়েছে কনসেনসাস অ্যাড ইডেম। এখন কিভাবে রাজি থাকতে হবে, সেম টাইমে এবং সেম সেন্সে, এই দুইটা ইস্যু ইম্পর্টেন্ট। নাও এখন আমাদের যে ডেফিনিশন অফ কন্ট্রাক্টের যে সেকেন্ড ইস্যুটা সেটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন। এই ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যান এগ্রিমেন্ট টু বিকাম এ কন্ট্রাক্ট মাস্ট গিভ রাইজ টু এ লিগ্যাল অব্লিগেশন, এ ডিউটি এনফোর্সিবল বাই ল। If an agreement is incapable of creating a duty enforceable by law, then it will not be a contract. Thus, an agreement is a wider term than a contract. All contracts are agreements, but all agreements are not contracts। এখানে এই কথাটাই বলা হয়েছে যে কিছু কিছু আমরা দেখব পরবর্তীতে যে কিছু কিছু এগ্রিমেন্ট আছে যাকে আমরা ল দ্বারা এনফোর্স করতে পারি না, তো সেইগুলাকে শুধু এগ্রিমেন্টই বলা হবে। কিন্তু আরো কিছু এগ্রিমেন্ট আছে যেগুলাকে আমরা ল দ্বারা এনফোর্স করতে পারি, সেইগুলাকে আমরা বলি কন্ট্রাক্ট। সো এই জন্য বলা হয়েছে যে এই এগ্রিমেন্ট একটা ওয়াইডার টার্ম। তো সকল এগ্রিমেন্ট কন্ট্রাক্ট না, কিন্তু সকল কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এই কথাটাই লাস্টে বলা হয়েছে। যেমন এগ্রিমেন্টস অফ মোরাল, রিলিজিয়াস অর সোশ্যাল নেচার, লাইক এ প্রমিস টু লাঞ্চ টুগেদার এট এ ফ্রেন্ডস হাউস or to take a walk together are not contracts because they are not likely to create a duty enforceable by law, for the simple reason that the parties never intended that they should be attended by legal consequences। বুঝতে পারতেছেন যে একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু যখন বলে যে আমরা একসাথে লাঞ্চ করব আগামী দিন, এই কথাটার মানে হচ্ছে যে এটা কন্ট্রাক্ট না, এটা একটা এগ্রিমেন্ট। সো যেহেতু আমরা বলে আসছি যে অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট বাট অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টস, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। কারণ এটা একটা মোরাল একটা কমিটমেন্টের মতো যে সে আগামী দিন দুইজন বন্ধু মিলে একসাথে লাঞ্চ করবে। সো একজন যদি না আসতে পারে তাহলে আরেকজন সু করতে পারবে না তার বিরুদ্ধে, এটাই বোঝানো হয়েছে। কারণ এটার একটা সিম্পল রিজনটা হচ্ছে যে দ্য পার্টিজ নেভার ইন্টেন্ডেড দ্যাট দে শুড বি অ্যাটেন্ডেড বাই লিগাল কনসিকুয়েন্সেস। So thus it may be concluded that the act restricts the use of word contract to only those agreements which give rise to legal obligations between the parties. So এই কন্ট্রাক্ট ল অফ 1872 এর আওতায় আমরা ওই সকল এগ্রিমেন্ট গুলাকেই কন্ট্রাক্ট বলবো যেগুলোর মাধ্যমে হচ্ছে যে কোনো একটা পার্টি ফুলফিল না করলে লিগাল অ্যাকশন নেওয়া সম্ভব। So it will be appropriate to point out here that the law of contract deals only with such legal obligations which spring from agreements. Obligations which are not contractual in nature are outside the purview of the law of contract। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে all contracts are agreements but all agreements are not contract। এখন আমরা হচ্ছে যে এই যখন কন্ট্রাক্ট বলতে কি বোঝায় বুঝলাম, তখন এখন আমরা দেখব যে কিছু এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। মানে এই কন্ট্রাক্ট ল এর যে বিভিন্ন সেকশনগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে এই বইয়ের অথর হচ্ছে যে একটা সামারি করছেন যে কি কি এলিমেন্টস একটা ভ্যালিড কন্ট্রাক্টে থাকা উচিত।
তার মধ্যে প্রথমটা হচ্ছে এরকম যে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। সো এটা মানে হচ্ছে এরকম যে দেয়ার মাস্ট বি এ লফুল অফার অ্যান্ড এ লফুল অ্যাকসেপ্টেন্স অফ দ্য অফার, thus resulting in an agreement. So the adjective lawful implies that the offer and acceptance must satisfy the requirements of the contract act in relation thereto. মানে হচ্ছে যে এই কন্ট্রাক্ট ল এর আওতায় যেটা লফুল, সেই ক্ষেত্রে যদি কেউ একজন অফার করে বা একটা জিনিসের বিষয়ে প্রমিস করে এবং আরেকটা পক্ষ যদি সেই প্রমিস বা অফারটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে এটাকে আমরা একটা এলিমেন্ট হিসেবে বলবো ভ্যালিড কন্ট্রাক্টে। এখন দ্বিতীয় এলিমেন্টটা যেটা বোঝানো হয়েছে যে ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনস। সো দেয়ার মাস্ট বি অ্যান ইন্টেনশন অ্যামাং দ্য পার্টিজ that the agreement should be attached by legal consequences and create legal obligations। মানে হচ্ছে যে এই ইন্টেনশন থাকতে হবে যে এটা একটা লিগ্যাল রিলেশন তৈরি হচ্ছে একজনের প্রমিস দ্বারা আর আরেকজনের অ্যাকসেপ্টেন্স দ্বারা। সো যদি কোনো পক্ষ ফেইল করে তাহলে আরেক পক্ষ সু করতে পারে। ঠিক ওই আগের যে বন্ধুর সাথে লাঞ্চ করার যে একটা কমিটমেন্ট ছিল, ওইটা যে একটা কন্ট্রাক্ট না, কারণ সেখানে দুই বন্ধু মিলে যে কমিটমেন্টটা করছে সেখানে কোনো লিগ্যাল রিলেশন তৈরি করার কোনো ইন্টেনশন ছিল না, এই জন্য ওই ঘটনাটাকে আমরা কন্ট্রাক্ট বলি না। কিন্তু হচ্ছে যে যদি এরকম হয় যে একজন ব্যক্তি আরেকজনের কাছে হচ্ছে যে 100 টাকার হুইট বিক্রি করার জন্য একটা কন্ট্রাক্ট করে বা একটা প্রমিস করে এবং আরেকজন যদি সাথে সাথে সেম সেন্সে এবং হচ্ছে যে সেম টাইমে অ্যাকসেপ্ট করে, তাহলে সেটাকে আমরা কন্ট্রাক্ট বলবো, কারণ এখানে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল একটা রিলেশন তৈরির একটা ইচ্ছা দুই পক্ষের মধ্যেই ছিল। So agreements of a social or domestic nature do not contemplate legal relations, and as such they do not give rise to a contract. সো যেমন ওই বন্ধুর এক্সাম্পলটা ছিল, এখন আরেকটা এক্সাম্পল যদি এরকম বলে যে এগ্রিমেন্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অলসো লেক দ্য ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ অ্যান্ড দাস ডু নট রেজাল্ট ইন কন্ট্রাক্টস। সো ইন কমার্শিয়াল এগ্রিমেন্ট an intention to create legal relations is presumed। মানে হচ্ছে এই যে হুইট কিনার যে একটা এগ্রিমেন্ট, সেখানে কিন্তু এভাবে আবার কি কি লিগ্যাল রিলেশন হবে এগুলো হয়তো বা ডিরেক্টলি বলা নাই, বাট এটা হচ্ছে যে প্রিজিউম করে নেওয়া হয়। যদি এক পক্ষ ফেল করে তাহলে আরেক পক্ষ হচ্ছে যে জরিমানা প্রদান করবে, এরকম একটা বিষয় যে কমার্শিয়াল এগ্রিমেন্টে। সো দাস অ্যান এগ্রিমেন্ট টু বাই অ্যান্ড সেল গুডস ইন্টেন্ডস টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ, হ্যান্স ইজ এ কন্ট্রাক্ট provided other requisite of a valid contract are present. But if the parties have expressly declared their resolve that the agreement is not to create legal obligation, even a business agreement does not amount to a contract। ঠিক আছে? সো ব্যাপারটা এরকম, যদি এমন কোনো বিজনেস ট্রানজ্যাকশনে এক্সপ্লিসিটলি ওই কন্ট্রাক্টের ভিতরে বলা হয় যে তাদের দুই পক্ষের মধ্যে কোনোরূপ লিগ্যাল অব্লিগেশন তৈরি হবে না, তাহলে সেটাকেও আমরা কন্ট্রাক্ট বলবো না, যদিও এটা একটা বিজনেস হ্যাপেনিংস অর বিজনেস বিজনেসের একটা ঘটনা। স্টিল এটাকে আমরা কন্ট্রাক্ট বলবো না, কারণ হচ্ছে যে এতে স্পেসিফিক্যালি মেনশন করা আছে এরকম যে এর মাধ্যমে কোনোরূপ লিগ্যাল অব্লিগেশন তৈরি হবে না। সো এরকম একটা এক্সাম্পল আছে এখানে, আপনারা বইতে দেখবেন একটা ইলাস্ট্রেশনে এরকম রোজ অ্যান্ড ফ্র্যাঙ্ক কোম্পানি ভার্সাস ক্রম্পটন অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। এখানে এক পক্ষ আরেক পক্ষকে হচ্ছে যে এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার জন্য একটা লেটার পাঠাইছে, কিন্তু ওই লেটারের ভিতরে আবার এইটাও বলা ছিল যে এখানে লিগ্যাল অব্লিগেশন বা লায়াবিলিটি জন্ম দিবে না। এই জন্য পরবর্তীতে যখন যে পক্ষ লেটার পাঠাইছে সেই পক্ষ পরবর্তীতে যখন অপর পক্ষকে এজেন্ট হিসেবে নিয়োগ দিল না, তখন ওই নিয়োগ না পাওয়া পক্ষ যখন সু করলো আদালতে, তখন এটা আদালত হচ্ছে যে এটাকে ডিসমিস করে দিল এই গ্রাউন্ডে যে এখানে স্পেসিফিক্যালি লেখা ছিল যে কোনোরূপ লিগ্যাল অব্লিগেশন এর জন্ম দিবে না, মানে এই লেটারটা পাঠানোর মাধ্যমে। সো এই এটা ছিল আমাদের সেকেন্ড এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। দেন থার্ড এলিমেন্ট অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট ইজ লফুল কনসিডারেশন। এটা হচ্ছে the third essential element of a valid contract is the presence of consideration. Consideration has been defined as the price paid by one party for the promise of the other. An agreement is legally enforceable only when each of the parties to it gives something and gets something. The something given or obtained is the price for the promise and is called consideration. Then subject to certain exception, যেমন gratuitous
promises are not enforceable at law. Then the consideration may be an act doing something or forbearance, not doing something, or a promise to do or not to do something. ইট মে বি পাস্ট প্রেজেন্ট অর ফিউচার, মানে যে কোনো সময়েরই হোক না কেন এটা হইতে পারে, মানে যে কোনো সময়েরই মানে ওই প্রমিসের বিপরীতে আপনি কি দিবেন সেটা পাস্টে হইতে পারে, প্রেজেন্টে এবং ফিউচারে হইতে পারে। বাট অনলি দোজ কনসিডারেশনস আর ভ্যালিড হুইচ আর লফুল। দ্য কনসিডারেশন ইজ লফুল unless it is forbidden by law or is of such a nature that if permitted it would defeat the provisions of any law, or is fraudulent, or involves or implies injury to the present or property of another, or is immoral, or is opposed to public policy। মানে হচ্ছে স্বাভাবিকভাবে আপনি এমন কোনো বিষয়ের জন্য কনসিডারেশন দিতে পারবেন না যে এরকম যে তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি হচ্ছে যে তোমার মানে এরকম যদি হয় যে যেমন দুইটা পক্ষ এ এবং বি, এবং এ হচ্ছে প্রমিস করলো বি এর কাছে যে সে একটা সার্টেন কাজ করবে, এবং এই সার্টেন প্রমিসের জন্য বি তো একটা কনসিডারেশন একে দিতে হবে। তো যদি এরকম হয় যে বি যদি যে কনসিডারেশনটা একে দিবে এটা যদি আনলফুল হয়, লাইক যে এর সাথে সি এর শত্রুতা আছে, তখন যদি বি এর প্রমিসের এগেইনস্টে কনসিডারেশন দেয় এরকম যে সি কে সে মেরে ফেলবে, তাহলে এটা একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, কারণ এখানে সি কে মারাটা একটা আনলফুল অ্যাক্টিভিটি, যদিও সি এ এর শত্রু। ব্যাপারটা হচ্ছে এরকম। দেন হচ্ছে ক্যাপাসিটি অফ পার্টিস, মানে হচ্ছে দুই পক্ষকে কন্ট্রাক্ট লয়ের আওতায় ক্যাপেবল হইতে হবে, মানে হচ্ছে যে সে লুনাটিক বা ইডিয়টিক বা হচ্ছে ড্রাঙ্কেননেস দ্বারা আক্রান্ত বা সে মাইনর হতে পারবে না। মানে হচ্ছে যে কন্ট্রাক্ট লয়ের আওতায় তাকে অবশ্যই একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হইতে হবে, এবং হচ্ছে যে মদ্যপ হয়ে হচ্ছে যে মানে সে সেইন স্টেটে নাই এরকম অবস্থায় সে কন্ট্রাক্টে এন্ট্রি করতে পারবে না। ইভেন তাকে এইজ অফ মেজরিটিতেও তাকে রিচ করতে হবে এই কন্ট্রাক্ট লয়ের আওতায় কন্ট্রাক্ট করার জন্য। দেন হচ্ছে ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট হচ্ছে এরকম যে বোথ পক্ষর ফ্রি কনসেন্ট থাকতে হবে, কোনোরূপ কোয়েশ্চেন জোর জবরদস্তিমূলক ভাবে আরেকজনের থেকে কনসেন্ট নেওয়া যাবে না, এবং আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন এবং মিস্টেকের মাধ্যমেও হচ্ছে যে কারো কনসেন্ট আদায় করা যাবে না। মানে হচ্ছে এরকম যে একজনের ছেলেকে আটকে রাখা তার কাছ থেকে একটা সম্পত্তি কিনে নেওয়ার জন্য তাকে একটা কন্ট্রাক্টে রাজি করানো যাবে না। এটা হচ্ছে একটা সহজ এক্সাম্পল। সো ইফ দ্য এগ্রিমেন্ট ইজ ভিটিলেটেড বাই এনি অফ দ্য ফার্স্ট ফোর ফ্যাক্টরস, যেখানে যে এই ফ্রি কনসেন্টের আন্ডারে বলা হচ্ছে প্রথম চারটা ফ্যাক্টর কি কি, কোয়েশ্চেন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন, then the contract would be voidable and cannot be enforced by the party guilty of coercion or undue influence. সো দ্য আদার পার্টি, যেটা অ্যাগ্রিভড পার্টি মানে যার উপর জোর জবরদস্তি খাটানো হয়েছে, সো ক্যান ইদার রিজেক্ট দ্য কন্ট্রাক্ট অর অ্যাকসেপ্ট ইট subject to the rules laid down in the contract. If the agreement is induced by mutual mistake which is material to the agreement, then the contract will be void. মানে হচ্ছে পাঁচটা ফ্যাক্টর বলা হয়েছে যে ফ্রি কনসেন্ট কখন থাকে না। তার পাঁচটা ফ্যাক্টরের মধ্যে প্রথম চারটা ছিল কোয়েশন, আনডু ইনফ্লুয়েন্স, ফ্রড অ্যান্ড মিসরিপ্রেজেন্টেশন। সো এই চারটার কারণে যদি হয় তাহলে ওই কন্ট্রাক্টটা হচ্ছে ভয়েডেবল হবে কার অপশানে, অপশানটা হবে যেই পার্টির উপর জোর জবরদস্তি খাটানো হয়েছে। আর যদি মিস্টেকে হয় মানে দুই পক্ষের মিউচুয়াল মিস্টেকে যদি হয়, ফ্রি কনসেন্ট না থাকে এরকম একটা কন্ট্রাক্ট করা হয়, তাহলে হচ্ছে যে এটা ভয়েড হবে যদি ম্যাটেরিয়াল ইস্যুতে, মানে এই অ্যাগ্রিমেন্টটার ম্যাটেরিয়াল ইস্যুতে এই মিস্টেকটা হয়ে থাকে। দেন এরপরের এলিমেন্ট হচ্ছে লফুল অবজেক্ট, মানে হচ্ছে যে যেই বিষয়ের বেসিসে করা হবে বা যে উদ্দেশ্যে করা হবে এটা যাতে লফুল হয়। মানে হচ্ছে এরকম যে ফর দ্য ফরমেশন অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট ইট ইজ অলসো নেসেসারি দ্যাট দ্য পার্টিস টু এন এগ্রিমেন্ট মাস্ট এগ্রি ফর এ লফুল অবজেক্ট। দ্য অবজেক্ট ফর হুইচ দ্য এগ্রিমেন্ট হ্যাজ বিন entered into must not be fraudulent or illegal or immoral or opposed to public policy, or must not imply injury to the person or other or property of another. If the object is unlawful for one or the other of the reasons mentioned, then the agreement will be void.
Thus, when a landlord knowingly lets a house to a prostitute to carry on prostitution, he cannot recover the rent through a court of law. সো যেই উদ্দেশ্যে কন্ট্রাক্টটা করা হবে এবং সেই উদ্দেশ্যটা যদি আনলফুল হয়, তাহলে কন্ট্রাক্টটা তে মিসিং কি, সেটা হচ্ছে যে অবজেক্টটা লফুল হইল না, বিদায় এই এটার কন্ট্রাক্ট থাকলো না, কারণ এটা কোর্টে এনফোর্সিবল থাকবে না। দেন হচ্ছে রাইটিং অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, মানে এই বইটা ইন্ডিয়ান একজন অথর লিখছে বিদায় ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলা হয়েছে, বাট আমাদের কন্টেক্সটে আমরা বলবো দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। সো এ কন্ট্রাক্ট মে বি ওরাল অর ইন রাইটিং, but in certain special cases it lays down that the agreement to be valid must be in writing or অথবা and registered। মানে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে এগ্রিমেন্ট, মানে এই কন্ট্রাক্ট লয়ের আওতায় হচ্ছে যে বলা হয়েছে যে বোথ ওরাল এবং রিটেন দুই টাইপের কন্ট্রাক্টই হওয়া সম্ভব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রাক্টটা ভ্যালিড হইতে হইলে মাস্ট বি রাইটিং হইতে হবে এবং সেই সাথে রেজিস্টার করারও প্রয়োজন পড়তে পারে। সো ফর এক্সাম্পল, ইট রিকোয়ার্স দ্যাট অ্যান এগ্রিমেন্ট টু পে এ টাইম বার ডেট মাস্ট বি ইন রাইটিং অ্যান্ড অ্যান এগ্রিমেন্ট টু মেক এ গিফট ফর ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন মাস্ট বি ইন রাইটিং অ্যান্ড রেজিস্টার্ড। সিমিলারলি সার্টেন আদার অ্যাক্টস এর মাধ্যমে এখানে বলা হয়েছে যে যদি সার্টেন আদার acts also require writing and or registration to make the agreement enforceable by law, which must be observed কিরকম, thus an arbitration agreement must be in writing as per the arbitration and কনসিলিয়েশন অ্যাক্ট 1996। এটা ইন্ডিয়াতে একটা আইনের আওতায়। দেন অ্যান এগ্রিমেন্ট, যেহেতু এই বইয়ের অথর ইন্ডিয়ার একজন ইন্ডিয়ান, তো এই কন্ট্রাক্ট লটা হচ্ছে যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট নামে অ্যাডপ্ট করা হয়েছে বিধায় এরকম নামকরণ ইন্ডিয়াতে। সেকেন্ড ইস্যুটা হচ্ছে এরকম যে অ্যান এগ্রিমেন্ট ফর এ সেল অফ ইমুভেবল প্রপার্টি মাস্ট বি ইন রাইটিং অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 বিফোর দে ক্যান বি লিগালি এনফোর্স। সো বুঝতে পারতেছেন যে কন্ট্রাক্ট লয়ের আওতায় যে কোনো কন্ট্রাক্টই হচ্ছে যে রিটেন হইতে পারে অথবা ওরাল হইতে পারে, কিন্তু স্পেসিফিক কিছু কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা মাস্ট বি রিটেন হইতে হয়, আবার কিছু কিছুর ক্ষেত্রে রেজিস্টার করারও প্রয়োজন হয় রিটেন হওয়ার পরেও। সো এরকম হচ্ছে যে এরকম যদি ইমুভেবল প্রপার্টি হয় এবং সেই ক্ষেত্রে এটা মাস্ট বি রিটেন হইতে হয় এবং এটাকে আবার রেজিস্টার্ডও হইতে হয় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর আওতায়। দেন এরপরে যে এলিমেন্ট ফর এ ভ্যালিড কন্ট্রাক্ট সেটা হচ্ছে আমাদের সার্টেইনটি। এটা এখানে বলা হচ্ছে এরকম যে এগ্রিমেন্টস দ্য মিনিং অফ হুইচ ইজ নট সার্টেন অর ক্যাপেবল অফ বিং মেড সার্টেন আর ভয়েড। মানে হচ্ছে যেই এগ্রিমেন্টের বিধিগুলা বা যে বিষয়ের উপরে এগ্রিমেন্ট হইল এই বিষয়গুলো যদি সার্টেন না হয় তাহলে এই এগ্রিমেন্টটা ভয়েড। মানে হচ্ছে ভয়েড মানে হচ্ছে বাতিল। So in order to give rise to a valid contract, the terms of the agreement must not be vague or uncertain। মানে টার্মস এন্ড কন্ডিশনস গুলা যাতে সার্টেন থাকে, এই তখনই একটা এগ্রিমেন্ট কন্ট্রাক্টের রূপ লাভ করতে পারে। দেন ইট মাস্ট বি পসিবল টু অ্যাসার্টেন দ্য মিনিং অফ দ্য এগ্রিমেন্ট, ফর আদারওয়াইজ ইট ক্যান নট বি এনফোর্সড। মানে হচ্ছে যদি এরকম সার্টেনটি না থাকে এই টার্মস গুলার মধ্যে এই কন্ট্রাক্টটা হওয়ার জন্য, তাহলে এটা কন্ট্রাক্টই হবে না, তখন তো আর এটাকে এনফোর্স করাই যাবে না। Then হচ্ছে possibility of performance. So yet another essential feature of a valid contract is that it must be capable of performance. If the act is impossible in itself, physically or legally, the agreement cannot be enforced at law. সো এইটা হচ্ছে যে একটা বৈশিষ্ট্য যে একটা ভ্যালিড কন্ট্রাক্ট হওয়ার, এটা একটা ইলাস্ট্রেশন হচ্ছে এরকম যে এ অ্যাগ্রিজ উইথ বি টু ডিসকভার ট্রেজার বাই ম্যাজিক, সো দ্য এগ্রিমেন্ট ইজ নট এনফোর্সিয়েবল। ঠিক আছে, কারণ হচ্ছে যে ম্যাজিকটার লিগালি সম্ভব না, ম্যাজিকের মাধ্যমে ট্রেজার ডিসকভার করা ইন রিয়েলিটি সম্ভব না, এই জন্য এগ্রিমেন্টটা এনফোর্সিয়েবল না, কারণ এই পারফরমেন্সটা কমপ্লিট করা রিয়াল সেন্সে পসিবল না। দেন আমাদের এখানে লাস্ট এলিমেন্ট যেটা বলা হয়েছে যে নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড ভয়েড। সো দ্য এগ্রিমেন্ট মাস্ট নট হ্যাভ বিন এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড টু বি ভয়েড আন্ডার দ্য অ্যাক্ট। সেকশন 24 থেকে 30-এ কিছু কারণ মেনশন করা হয়েছে, যে সকল কারণে যে কোনো একটা কন্ট্রাক্ট ভয়েড হইতে পারে এই কন্ট্রাক্ট লয়ের আওতায়। সেগুলো কি কি? অ্যান এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন অফ ম্যারেজ
an agreement in restraint of trade, an agreement by way of wager have been expressly declared void under section 26, 27 এবং 30 রেসপেক্টিভলি। সো এই তিনটা বিষয় ছাড়া যেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মানে ডিরেক্টর যে এই ইস্যুগুলোকে সামনে নিয়ে কোনো কন্ট্রাক্ট করা যাবে না। সো এইগুলার ক্ষেত্রে যেহেতু কন্ট্রাক্টের মধ্যেই এক্সপ্রেসলি ভয়েড বলা হয়েছে, তো কোনো পক্ষ যদি এই বিষয়গুলোর উপর আবার কন্ট্রাক্ট করেও, সো সেটা অটোমেটিক্যালি ভয়েড। সো বিফোর ডিলিং উইথ দ্য ভেরিয়াস এসেন্সিয়াল অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট, উই নিড টু ডিসকাস অ্যাবাউট কাইন্ডস অফ কন্ট্রাক্ট। সো আমরা পরবর্তীতে দেখবো যে কি কি টাইপের কন্ট্রাক্ট হইতে পারে। সো এখানে আমরা দেখব যে বইয়ের অথর হচ্ছে যে তিন ভাবে কন্ট্রাক্টকে ডিফাইন মানে প্রকারভেদ ডিফাইন করছে। একটা হচ্ছে যে কাইন্ডস অফ কন্ট্রাক্টস ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এনফোর্সেবিলিটি, এন্ড সেকেন্ড প্রকারভেদটা হচ্ছে কাইন্ডস অফ কন্ট্রাক্টস ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মোড অফ ক্রিয়েশন, কিসের বেসিসে এটা মানে কোন মোডে ক্রিয়েট করা হয়েছে তার বেসিসে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে এক্সটেন্ট অফ এক্সিকিউশন এর বেসিসে হচ্ছে যে কন্ট্রাক্টের প্রকারভেদ। তো আমরা আজকে প্রথম টাইপের প্রকারভেদ পর্যন্ত দেখব। তো প্রথমে হচ্ছে যে যেটা এনফোর্সিয়েবিলিটির বেসিসে যে প্রকারভেদ করা হয়েছে, সেখানে ভ্যালিড কন্ট্রাক্ট বলতে কি বোঝানো হচ্ছে? ভ্যালিড কন্ট্রাক্ট বলতে বোঝানো হচ্ছে এরকম যে ভ্যালিড কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল। An agreement becomes enforceable by law when all the essential elements of a valid contract আর প্রেজেন্ট। যেখানে এই যে আমরা এতক্ষণ কভার করলাম এই 10টা এলিমেন্ট সবগুলাই যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট বলবো। এখন আমরা দেখব হোয়াট ইজ ভয়েডেবল কন্ট্রাক্ট। সো অ্যাকর্ডিং টু সেকশন 2 এর আই, an agreement which is enforceable by law at the option of one or more of the parties, then it will be but not at the option of the other or others is a voidable contract. সো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, দা যে ভয়েডেবল কন্ট্রাক্ট ইজ ওয়ান হুইচ ইজ এনফোর্সেবল বাই ল এট দ্য অপশন অফ দ্য ওয়ান অফ দ্য পার্টিস। মানে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে যে কোনো একটা পক্ষের অপশনে হচ্ছে যে কন্ট্রাক্টটা এনফোর্স করা সম্ভব, তাহলে এটাকে আমরা ভয়েডেবল বলবো। কারণ হচ্ছে এখানে ভয়েডেবল কার অপশনে সে হচ্ছে সেটার একটা ব্যাখ্যা নিচে আছে এরকম যে ইউজুয়ালি কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল when the consent of one of the parties to the contract is obtained by coercion, undue influence, misrepresentation or fraud। যেটা আমরা ওই আগে দেখে আসলাম যে চারটা কারণে মানে বেসিক্যালি পাঁচটা ফ্যাক্টরের কারণে ফ্রি কনসেন্টের অ্যাবসেন্ট থাকতে পারে। তো সেইখানে প্রথম চারটা কারণে যদি মানে কন্ট্রাক্ট করা হয়, তাহলে যার উপর জোর জবরদস্তি খাটানো হয়েছে সে ডিসাইড করবে যে কন্ট্রাক্টটা এনফোর্সিয়েবল থাকবে নাকি হচ্ছে এটাকে ভয়েড করে দিবে। So such a contract is voidable at the option of the aggrieved party, i.e. the party whose consent was so caused, মানে হচ্ছে যার কনসেন্টটা জোর পূর্বক নেওয়া হয়েছিল। So but the aggrieved party must exercise his option of rejecting the contract within a reasonable time or and before the rights of third parties intervene, otherwise the contract cannot be repudiated। মানে হচ্ছে যে যদিও aggrieved party যে ক্ষতিগ্রস্ত পার্টি বা যার কাছ থেকে কনসেন্টটা জোরপূর্বক নেওয়া হয়েছে, সে এই কন্ট্রাক্টটাকে যদি ভয়েড করতে চায় তাইলে সেটাকে একটা রিজনেবল টাইমের মধ্যে করতে হবে, এবং এই কন্ট্রাক্টের আওতায় নতুন করে কোনো থার্ড পার্টির কন্ট্রাক্ট মানে এই কন্ট্রাক্টের সাথে রিলেটেড থার্ড পার্টির অধিকার জন্ম নেওয়ার আগেই হচ্ছে যে এই কন্ট্রাক্টটাকে সে ভয়েড করতে হবে, মানে তাকে ভয়েড করতে হবে। যদি সে না করতে ব্যর্থ হয় তাহলে হচ্ছে যে এটা কমপ্লেক্স হয়ে যাবে, এবং তখন সেক্ষেত্রে ওই থার্ড পার্টির যে অধিকারের জন্ম হয়েছে সেই অধিকার যদি আবার লফুল থাকে তাহলে সেই অধিকার ফুলফিল করা বাধ্যতামূলক হয়ে যাবে। সো আরো কিছু সার্কামস্টেন্সেস আছে যে আদার সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ এ কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল, সেগুলো কি কি? দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, আর বাংলাদেশের ক্ষেত্রে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 হ্যাজ লেইড ডাউন সার্টেন আদার সিচুয়েশনস অলসো আন্ডার হুইচ এ কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল। ফর এক্সাম্পল একটা হচ্ছে এরকম, when a contract contains reciprocal promises and one party to the contract prevents the other from performing his promise, then the contract becomes voidable at the option of the parties so prevented। মানে হচ্ছে এরকম যে এই কন্ট্রাক্টের আওতায় একজন একটা প্রমিস করছে, আবার সেই প্রমিসের এগেইনস্টে অন্য যে আরেকজন আছে সেও হচ্ছে যে আরেকটা প্রমিস করলো। আচ্ছা, আমি আপনাদের কোয়েশ্চেন হচ্ছে যে আমি পড়ানোর শেষে হচ্ছে যে আমি আপনাদের কাছ থেকে ওয়ান বাই ওয়ান নিব, আপনারা রেইজ হ্যান্ড করলে। যদি খুব আর্জেন্সি না থাকে তাহলে আমি এই আমার পড়ানোটা কভার করে দেন আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব।
সো এটার একটা ইলাস্ট্রেশন হচ্ছে এরকম যে এ কন্ট্রাক্টস উইথ বি দ্যাট এ শেল উইথ হোয়াইট ওয়াশ বিজ হাউস ফর রুপিস 10, ধরেন বাংলাদেশি ক্ষেত্রে ধরেন টাকা 100, সো এ ইজ রেডি অ্যান্ড উইলিং টু এক্সিকিউট দ্য ওয়ার্ক অ্যাকর্ডিংলি, বাট বি প্রিভেন্টস হিম ফ্রম ডুইং সো, দ্য কন্ট্রাক্ট বিকামস ভয়েডেবল এট দ্য অপশন অফ এ। মানে হচ্ছে এরকম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাড়িকে হোয়াইট ওয়াশ মানে ধরেন রং করার জন্য একটা কন্ট্রাক্ট করলো, কিন্তু যে বি মানে যার বাড়িটাকে রং করা হবে সে নিজে যেটা করলো হচ্ছে যে মানে ওই বাড়িটাকে রং করতে এখন দিচ্ছে না, তাহলে এই কনটেক্সটে হচ্ছে যে এই কন্ট্রাক্টটা ভয়েডেবল হবে। এরকম আরেকটা সিচুয়েশন যেখানে কন্ট্রাক্ট ভয়েডেবল হইতে পারে সেটা হচ্ছে when a party to the contract promises to do a certain thing within a specified time but fails to do it, then the contract becomes voidable at the option of the promisee if the intention of the parties was that the time should be of the essence of the contract। মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একজন প্রমিস করলো একটা কাজ করবে, কিন্তু সে যদি সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে না পারে তাহলে অন্য পক্ষের অপশনে এই কন্ট্রাক্টটা ভয়েডেবল হবে। সো কনসিকুয়েন্স কি যদি একটা কন্ট্রাক্ট মানে কনসিকুয়েন্সেস অফ রিসিশন অফ ভয়েডেবল কন্ট্রাক্ট, মানে হচ্ছে যে এই অপশনে মানে ভয়েড করতে পারার অপশনে যদি কোনো পক্ষ যদি কোন একটা কন্ট্রাক্টকে ভয়েড করে দেয় তাহলে কনসিকুয়েন্সটা কি হবে। সো কনসিকুয়েন্সটা হবে এরকম, when a person at whose option a contract is voidable, the other party thereto need not perform any promise therein content in which he is a promisor। মানে হচ্ছে যখন ওই যে ব্যক্তির অপশন আছে এটাকে ভয়েড করা সে যদি ভয়েড করে দেয় তাহলে অপর পক্ষ তার দেওয়া প্রমিস আর ফুলফিল করার জন্য বাধ্য থাকে না, যেহেতু কন্ট্রাক্টটাই ভয়েড হয়ে গেল। So if the party resigning a voidable contract has received any benefit from another party to such contract, he must restore such benefit। মানে হচ্ছে যদি সহজ ভাষায় বলি যে ধরেন একজন ব্যক্তি এ হচ্ছে যে বি কে প্রমিস করলো তার বাড়িটাকে হোয়াইট ওয়াশ করবে। সো এই ক্ষেত্রে যদি বি হচ্ছে যে বাড়িটাকে হোয়াইট ওয়াশ করতে না দেয় তাহলে হচ্ছে যে এ চাইলে এই কন্ট্রাক্টটা ভয়েড করে দিতে পারে। সো যদি ভয়েড করে দেয় এবং বি হচ্ছে যে যদি এর কাছ থেকে কোনো বেনিফিট পেয়ে থাকে তাহলে হচ্ছে যে বি তা পে ব্যাক করবে এ কে, এবং হচ্ছে যে এ যদি হচ্ছে যে মানে যেহেতু এর অপশন ছিল সো এ তো জাস্ট তার প্রমিসটার ফুলফিল না করে সে এই কন্ট্রাক্ট থেকে বের হয়ে যেতে পারবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি সে কোনো প্রাইস পেয়ে থাকে যে একজনের বাড়িটাকে হোয়াইট ওয়াশ করে দেওয়ার জন্য একটা প্রাইস তো ডিটারমাইন হয়েছে, এবং যদি কোনো প্রাইসের কিছু অংশ যদি ওই বাড়ির মালিক যদি যে রং করবে তাকে যদি কিছু দিয়ে থাকে প্রাইস, তখন হচ্ছে এই প্রাইসটা হচ্ছে যে পে ব্যাক করে দিতে হবে কাকে, ওই বাড়ির মালিককে। সো এই জন্য বলা হয়েছে যে পার্টি হচ্ছে যে ভয়েড কন্ট্রাক্টটাকে ভয়েডেবল কন্ট্রাক্টটাকে ভয়েড করে দিবে সেক্ষেত্রে কোনো পার্টি যদি কোনো বেনিফিট পেয়ে থাকে তাহলে সে তা অপর পক্ষকে ফেরত দিবে, এবং যে প্রমিস প্রোভাইড করছে সে আর ওই প্রমিসটা আর পালন করবে না যেহেতু কন্ট্রাক্টটাই ভয়েড হয়ে গেছে। নাও আমাদের থার্ড যে টাইপ অফ কন্ট্রাক্ট সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। সো ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে যে নট বাইন্ডিং ইন ল, মানে হচ্ছে যে যেটাকে আমরা মানে লতে বাইন্ডিং করতে পারি না, মানে যে পক্ষ প্রমিস করছে সে যদি প্রমিস ফুলফিল না করে তাহলে তাকে বাধ্য করতে পারি না যে তুমি প্রমিসটা ফুলফিল করতেই হবে, আইনের মাধ্যমে এটা করতে পারি না, যে কন্ট্রাক্টে সেগুলোকে আমরা ভয়েড কন্ট্রাক্ট বলবো। সো এটা আসলে আর যদি আরো ইজি করি আমরা তাহলে হচ্ছে যে এ কন্ট্রাক্ট হুইচ সিজেস টু বি এনফোর্সিয়েবল বাই ল বিকামস ভয়েড হোয়েন ইট সিজেস টু বি এনফোর্সিয়েবল। মানে হচ্ছে যে ইট ফলোজ দ্যাট মানে এটা শুরু থেকেই ভয়েড থাকে এরকম না, মানে ব্যাপারটা এরকম, এ ভয়েড কন্ট্রাক্ট ইজ নট ভয়েড ফ্রম ইটস ইনসেপশন, রাদার ইট ইজ ভ্যালিড অ্যান্ড বাইন্ডিং অন দ্য পার্টিজ হোয়েন অরিজিনালি এন্টার্ড ইনটু। মানে হচ্ছে প্রথমেই যখন এই কন্ট্রাক্টটা করা হইলো দুইটা পক্ষের মধ্যে তখন এই কন্ট্রাক্টটা ভ্যালিড ছিল, বাট পরবর্তীতে কিছু কারণে এই কন্ট্রাক্টটা আর ভ্যালিড থাকলো না, এটা ভয়েড হয়ে গেল। এবং এই কারণগুলো কি কি হইতে পারে, কারণগুলো হইতে পারে যে সুপারভেনিং ইম্পসিবিলিটি হইতে পারে একটা কারণ, সেটা কিরকম যে এই কন্ট্রাক্ট বিকামস ভয়েড বাই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স আফটার দ্য ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট। ফর এক্সাম্পল মানে হচ্ছে দুইটা এ এবং বি কন্ট্রাক্ট টু ম্যারি ইচ আদার,
মানে এর বিষয়ে একটা কন্ট্রাক্ট করলো, কিন্তু যেটা দেখা গেল যে বিফোর দ্য টাইম ফিক্সড ফর দ্য ম্যারেজ এ গোজ ম্যাড, তাহলে এখন এই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। মানে যে দুইজন ব্যক্তি বিবাহ করার জন্য হচ্ছে যে একটা কন্ট্রাক্ট করলো একটা নির্দিষ্ট সময়ে বিবাহটা সংগঠিত হবে বলে, কিন্তু ওই সময় আসার আগে একজন ব্যক্তি পাগল হয়ে গেল, তাহলে হচ্ছে যে এই কনটেক্সটটাতে যেটা সেকশন 56 ডিল করে যে সুপারভেনিং ইম্পসিবিলিটির কারণে এই কন্ট্রাক্টটা পরবর্তীতে ভয়েড হয়ে গেল। দেন সাবসিকুয়েন্ট ইলিগালিটির কারণেও একটা কন্ট্রাক্ট ভয়েড হইতে পারে। এটা হচ্ছে এরকম যে কন্ট্রাক্টটা যখন ফর্ম করা হইলো তখন কন্ট্রাক্টটা ভ্যালিড ছিল এবং কন্ট্রাক্টটা আগাইতেছিল এরকম যে মানে একটা এক্সাম্পল এরকম যে এ অ্যাগ্রিজ টু সেল বি 100 ব্যাগস অফ হুইট এট রুপিস 1650 পার ব্যাগ, মানে এক ব্যাগ 1650 টাকা করে 100 ব্যাগ বিক্রি করবে বলে একটা কন্ট্রাক্ট করলো এ এবং বি। কিন্তু এই ডেলিভারিটা দেওয়ার আগেই গভর্নমেন্ট প্রাইভেট ট্রেডিং ইন হুইটে ব্যান করে দিল, তাহলে হচ্ছে যে এই কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যাবে, এই সরি যে ভয়েড হয়ে যাবে। দেন আরেক এটাকে আমরা বলি সাবসিকুয়েন্ট ইলিগালিটি, যেটা সেকশন 56 এ বলা হয়েছে। দেন আরেকটা হতে পারে রেপুডিয়েশন অফ এ ভয়েডেবল কন্ট্রাক্ট, মানে হচ্ছে এই ভয়েডেবল কন্ট্রাক্ট বিকামস ভয়েড হোয়েন দ্য পার্টি হুজ কনসেন্ট ইজ নট ফ্রি রেপিউডিয়েটস দ্য কন্ট্রাক্ট। ওই যে আমি আগে বলছিলাম যে পার্টির হচ্ছে যে কনসেন্ট জোর জবরদস্তিমূলক ভাবে নেওয়া হয়েছে, সো তার তো অপশন আছে এই কন্ট্রাক্টটাকে ভয়েড করে দেওয়া। সো সে যদি ভয়েড করে দেয় তাহলে তো কন্ট্রাক্টটা ভয়েডে কনভার্ট হয়ে গেল। সো এটাই বলা হয়েছে যে রেপুডিয়েশন অফ এ ভয়েডেবল কন্ট্রাক্ট। দেন আরেকটা কজের কারণে একটা কন্ট্রাক্ট ভয়েড হইতে পারে, সেটা হচ্ছে কিরকম যে ইন দ্য কেস অফ এ কন্ট্রাক্ট কন্টিনজেন্ট অন দ্য হ্যাপেনিং অফ অ্যান আনসার্টেন ফিউচার ইভেন্ট অ্যান্ড ইফ দ্যাট ইভেন্ট বিকামস ইম্পসিবল, মানে একটা ফিউচার ঘটনার সাপেক্ষে একটা কার্যক্রম সম্পাদিত হবে বলে যদি একটা কন্ট্রাক্ট করা হয় এবং ওই ফিউচার ঘটনাটা আনসার্টেন ছিল এবং পরবর্তীতে দেখা গেল যে ওই ইভেন্টটা ইম্পসিবল মানে ঘটবে না, তাহলে ওই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। যেমন এর একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে এ কন্ট্রাক্টস টু গিভ রুপিস 1000 অ্যাজ লোন টু বি ইফ বি ম্যারেজ সি, কিন্তু দেখা গেল যে এই কন্ট্রাক্টটাতে যে পরবর্তীতে বিয়ের সাধিত মানে বিয়ে হওয়ার আগেই হচ্ছে যে সি মারা গেল, তাহলে হচ্ছে যে এই কন্ট্রাক্টটা তখন ভয়েড কন্ট্রাক্ট হবে। এখন এই বিষয়টা মানে এই ভয়েড কন্ট্রাক্টের আলোচনার সাথে একটা রেলিভেন্ট আলোচনা হচ্ছে এরকম ভয়েড এগ্রিমেন্ট। An agreement not enforceable by law is said to be void. Thus, a void agreement does not give rise to any legal consequences and is void ab initio. মানে void ab initio মানে হচ্ছে যেটা শুরু থেকেই void. So in the eye of law, such an agreement is no agreement at all from its very inception. So there is absence of one or more essential element of a valid contract, except that of free consent in the case of a void agreement. যেমন একটা এক্সাম্পল হইতে পারে এরকম যে যদি মাইনরের সাথে যদি কোনো একটা কন্ট্রাক্ট করা হয় তাহলে এটা একটা ভয়েড এগ্রিমেন্ট, কারণ হচ্ছে যে এটা শুরু থেকেই ভয়েড, কারণ মাইনর কন্ট্রাক্ট করতে পারে না এই কন্ট্রাক্ট লয়ের আওতায়। সো এ ভয়েড এগ্রিমেন্ট শুড বি ডিস্টিংগুইশড ফ্রম এ ভয়েড কন্ট্রাক্ট, মানে হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট আর ভয়েড কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য কি। এ ভয়েড এগ্রিমেন্ট নেভার amounts to a contract as it is void ab initio, whereas a void contract is valid when it is entered into but subsequently to its formation due to some reasons the contract becomes void, then it will be called as void contract. So কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে যে এটা শুরুতে একটা কন্ট্রাক্ট ছিল বাট পরবর্তীতে কিছু কারণে এটা ভয়েড হয়ে গেল, এই জন্য এটা হচ্ছে যে মানে শুরুতে কন্ট্রাক্ট ছিল, শুরুতে এনফোর্সেবল বাই ল ছিল, কিন্তু ভয়েড এগ্রিমেন্ট হচ্ছে যেটা শুরু থেকেই ভয়েড এবং কখনো এটা কন্ট্রাক্ট ছিল না। যেমন হচ্ছে মাইনরের সাথে কন্ট্রাক্ট করা, তখন হচ্ছে এটা একটা ভয়েড এগ্রিমেন্ট, এটা ভয়েড কন্ট্রাক্টই না। সো যদি এরকম সিচুয়েশন হয় যে অব্লিগেশন অফ পারসন হু হ্যাজ রিসিভড অ্যাডভান্টেজ আন্ডার ভয়েড এগ্রিমেন্ট অর কন্ট্রাক্ট দ্যাট বিকামস ভয়েড, মানে হচ্ছে যে শুরুতে একটা এগ্রিমেন্ট ভয়েড ছিল যেটা ভুলক্রমে হচ্ছে যে একটা কন্ট্রাক্ট হিসেবে করা হইলো, অথবা কিন্তু এটা আসলে কন্ট্রাক্টই না। এরকম সার্কামস্টেন্সে যদি একটা পার্টি আরেকটা পার্টি থেকে অলরেডি কিছু বেনিফিট নিয়ে থাকে তাহলে এটা ট্রিটমেন্টটা কি হবে, অথবা একটা কন্ট্রাক্ট যেটা প্রথমে ভ্যালিড ছিল এবং পরবর্তীতে সাবসিকুয়েন্ট রিজনের কারণে হচ্ছে যে এইটা হচ্ছে যে ভয়েড হয়ে গেল, তাহলে এবং সেই কন্ট্রাক্টটা যতদিন পর্যন্ত ভ্যালিড ছিল সেই সময়ের মধ্যে যদি কোনো একটা পক্ষ অ্যাডভান্টেজ পেয়ে থাকে
তাহলে সেটাকে কিভাবে রিস্টোর করতে হবে সেই রিলেটেড কিছু ইস্যু এই কন্ট্রাক্ট লতে আলোচনা করা হয়েছে এরকম যে when an agreement is discovered to be void, in other words when an agreement is void ab initio but the fact of its being void being discovered at a later stage, মানে হচ্ছে যে যদি এমন হয় যে একটা এগ্রিমেন্ট শুরু থেকেই ভয়েড ছিল কিন্তু এটা ডিসকভার করা হয়েছে মানে এগ্রিমেন্টটা হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে। সো এরকম যদি সার্কামস্টেন্স হয়, যেমন একটা এক্সাম্পল হচ্ছে এ পেইস বি ₹1000 ফর বিজ অ্যাগ্রিং টু সেল হিজ হর্স টু হিম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মানে যা মানে এ এবং বি এই দুইটা পক্ষ যখন হচ্ছে তারা মানে ডিল করতেছিল যে একটা পক্ষ আরেকটা পক্ষর কাছে একটা ঘোড়া বিক্রি করবে 1000 টাকায়, কিন্তু ওই সময়ই ওই ঘোড়াটা হয়তো বা মারা গেছে কিন্তু তারা তখন তার ডিসকভার করতে পারে নাই। যখন তাদের মধ্যে কন্ট্রাক্টটা হয়ে গেল হ্যাঁ 1000 টাকার বিনিময়ে হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের কাছে ঘোড়া বিক্রি করবে, পরবর্তীতে ঘোড়ার কাছে যেয়ে দেখলো যে ঘোড়াটা মারা গেছে। তো এই সময়টাতে এটা ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে এরকম যে তখন এই এটা আসলে ছিল একটা ভয়েড এগ্রিমেন্ট যেহেতু শুরুতেই ঘোড়াটা ছিল না, সো এটা একটা ভয়েড এগ্রিমেন্ট। সো এর আলোচনাটা হবে এরকম যে ইট শুড বি নোটেড দ্যাট দ্য এগ্রিমেন্টস হুইচ আর নোন টু বি ভয়েড অর ইলিগাল হোয়েন দে আর এন্টার্ড ইনটু আর এক্সক্লুডেড ফ্রম দ্য পারভি অফ দিস সেকশন, মানে হচ্ছে যে এই ক্ষেত্রে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো টাকা পরিশোধ করে থাকে তাহলে সে অপর পক্ষকে তা ফেরত দিবে, আর যদি না দিয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি এটা ভয়েড হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু আরেকটা সিচুয়েশন এরকম যদি এটা মানে এটা যেমন একটা লফুল সিচুয়েশনের ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু যদি এটা আনলফুল ক্ষেত্রে হয় যেমন ইফ এল পেইজ ₹10,000 টু এম টু মার্ডার জেড, মানে হচ্ছে যে একজন আরেকজনকে 10,000 টাকা দিল হচ্ছে যে অন্য একজন তৃতীয় একজন ব্যক্তিকে খুন করার জন্য, তাহলে সেক্ষেত্রে এই মানিটা যদি টাকা দিয়ে দেয় এবং পরবর্তীতে ডিসকভার তাহলে এটা হচ্ছে আনলফুল অবজেক্টের গ্রাউন্ডে হচ্ছে যে এইটা মানে এই টাকাটা আর রিকভার করা সম্ভব হবে না, কারণ এখানে মার্ডার একটা আনলফুল অ্যাক্টিভিটি। সো এখন কিছু এক্সেপশন আছে, সিমিলারলি নাথিং ক্যান বি রিকভার্ড ইন দ্য কেস অফ এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড ভয়েড এগ্রিমেন্টস অফ কোর্স সাবজেক্ট টু দ্য ফলোইং এক্সেপশনস। সেটা কি কি, ইন দ্য কেস অফ অ্যান এগ্রিমেন্ট কস্ট বাই bilateral mistake of essential fact although it is expressly declared void under section 20, restitution is allowed as it comes under the category of an agreement discovered to be void। দ্বিতীয় কারণটা হচ্ছে এরকম, ইন দ্য কেস অফ এন এগ্রিমেন্ট উইথ এ মাইনর হু কমিটস ফ্রড বাই মিসরিপ্রেজেন্টিং হিজ এজ, এই ক্ষেত্রে হচ্ছে যে টাকাটা রিকভার করা সম্ভব হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি একজন আমরা প্রথমে জানি যে মাইনরের সাথে এগ্রিমেন্ট করা যাবে না, কিন্তু মাইনর নিজেই তার এইজ বয়সকে লুকায়া তাকে মেজর হিসেবে দেখায়া হচ্ছে একটা যখন কন্ট্রাক্ট করবে, এবং এই ক্ষেত্রে অপর পক্ষ যদি অ্যাওয়ার না থাকে যে এখানে মাইনর তার এইজকে মিসরিপ্রেজেন্ট করে এগ্রিমেন্ট করতেছে, এই ব্যাপারে যদি সে সচেতন না থাকে বা তার জানা না থাকে, সেই ক্ষেত্রে যদি মানে এই মাইনরের কন্ট্রাক্ট করার কারণে অন্য পক্ষের কোনো লস হয়, তাহলে এই মাইনরের অ্যাসেট থেকে অন্য পক্ষ তা আদায় করতে পারবে। কারণ হচ্ছে যে সে মাইনর বলে তাকে হচ্ছে যে অন্য পক্ষকে মিসরিপ্রেজেন্ট করে ক্ষতি করার অধিকারটা দেয়া হয় নাই, এটা হচ্ছে যে ইস্যু। So second obligation of a person who has received advantage under void agreement or contract is when a contract becomes void, restitution is also allowed in the case of a void contract। মানে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা ছিল ভয়েড এগ্রিমেন্টের, আর ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রেও রেস্টিটিউশন আদায় করা সম্ভব। যেমন যদি এরকম হয় যে এ অ্যাগ্রিজ টু সেল বি আফটার 1 মান্থ, মানে 10 কুইন্টাল হুইট বিক্রি করবে 1625 পার কুইন্টাল দরে, এটা হচ্ছে এগ্রিমেন্ট। আর যদি 500 টাকা অ্যাডভান্স হিসেবে এই ট্রানজেকশনের অ্যাডভান্স হিসেবে দেয়া হয় এক পক্ষ আরেক পক্ষকে, তাহলে সুন আফটার দ্য কন্ট্রাক্ট প্রাইভেট সেল যদি হচ্ছে যে গভর্নমেন্ট হচ্ছে যে ইয়ে করে দেয়, মানে গভর্নমেন্ট যদি প্রাইভেট সেলিংটাকে অফ করে দেয়, মানে হচ্ছে যে হুইটে প্রাইভেট ট্রানজেকশন ব্যান করে দেওয়া হলো ওই কান্ট্রিতে, তাহলে সেই ক্ষেত্রে এই হচ্ছে যে যেই পক্ষ 500 টাকা পাইছিল সেই পক্ষকে হচ্ছে যে মানে অন্য পক্ষ যে যার থেকে পাইছিল তাকে এই 500 টাকা ফেরত দিতে হবে, এটাকে বলা হয় রেস্টিটিউশন। সো এই ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে এইটা সম্ভব।
দেন আমাদের 4 নাম্বার যে কন্ট্রাক্টটা সেটা হচ্ছে আনএনফোর্সিবল কন্ট্রাক্ট। এটার মিনিং হচ্ছে unenforceable contract is one which is valid in itself but is not capable of being enforced in a court of law because of some technical defect like absence of writing registration requisite stamp or time barred by the law of limitation। যেমন প্রমিসরি নোটের ক্ষেত্রে হচ্ছে যে অথবা বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে এরকম একটা লিমিটেশন অ্যাক্টের আওতায় একটা টাইম ফ্রেম থাকে যে এই 3 বছর ধরে যদি এই বিল অফ এক্সচেঞ্জের প্রমিসরি নোট অনাদায়ী থাকে তাহলে 3 বছর পার হয়ে গেলে এটাকে আর আদায় করার জন্য কোর্টে মানে কোনো লিগাল অ্যাকশনে যাওয়া সম্ভব হয় না। সো এরকম সার্কমস্ট্যান্স অথবা যদি এটা লিখিত না থাকে অথবা যদি রিকুইজিট রেজিস্ট্রেশন স্ট্যাম্প না থাকে তাহলে এটাকে অনেক সময় কন্ট্রাক্টটা ভ্যালিড বাট এটাকে এনফোর্স করা সম্ভব হয় না। তো এইরকম কন্ট্রাক্টগুলোকে বলা হয় আনএনফোর্সিবল কন্ট্রাক্ট। দেন এরপরের কন্ট্রাক্ট হচ্ছে ইললিগাল অর আনলফুল কন্ট্রাক্ট। আসলে এটা ইললিগাল অর আনলফুল কন্ট্রাক্ট না বলে এটাকে বলা উচিত ইললিগাল এগ্রিমেন্ট, কারণ যেই জিনিস ইললিগাল অর আনলফুল তার বিষয়ে তার কন্ট্রাক্ট হইতে পারে না। সো এই জন্য যা ইললিগাল সেখানে যেহেতু কন্ট্রাক্ট হবে না, সো এটার নামটা আসলে ইললিগাল এগ্রিমেন্ট অথবা আনলফুল এগ্রিমেন্ট হইতে পারে। আর ইললিগাল এগ্রিমেন্ট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, মানে হচ্ছে প্রথম থেকেই এটা ভয়েড। So an agreement is illegal and void if its object or consideration is forbidden by law or is of such a nature that it permitted it to defeat the provision of any law or is fraudulent or involves or implies injury to the person or property of another or the court regards it as immoral or opposed to public policy। মানে যদি যেই বিষয়ের উপর এই এগ্রিমেন্টটা করা হয়েছে সেই এগ্রিমেন্টটা বিষয়বস্তু যদি এরকম হয় যেটা ল দ্বারা প্রহিবিটেড, অথবা যদি এমন হয় যে এটা যদি এটাকে পারমিট করা হয় তাহলে এই ল এর কোনো একটা প্রভিশন ভায়োলেটেড হবে, অথবা যদি এমন হয় এটা একটা ফ্রডুলেন্ট বিষয়বস্তু হয়ে থাকে, অথবা যদি এমন হয় যে এটা ইনভলভ করে আরেকজনের ক্ষতি করার বিষয়ে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, অথবা আরেকজনকে মারার বিষয়ে কোনো এগ্রিমেন্ট যদি হয়ে থাকে, অথবা আরেকজনের সম্পত্তি চিনিয়ে আনা বা সম্পত্তির বিষয়ে ক্ষতি করার বিষয়ে যদি কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে, অথবা হইতাছে যদি কোর্ট মনে করে কোনো একটা বিষয়ে পারমিট করলে এটা একটা ইমোরাল হইতে পারে অথবা পাবলিক পলিসির বিরুদ্ধে যাইতে পারে, এরকম বিষয়ে হচ্ছে যদি হয়ে থাকে কোনো একটা এগ্রিমেন্ট তাহলে এই এগ্রিমেন্টটা ভয়েড অ্যাব ইনিশিও অথবা হইতাছে যে প্রথম থেকেই ভয়েড, এবং এটাকে বলা হয় ইল্লিগাল এগ্রিমেন্ট অথবা আনলফুল এগ্রিমেন্ট। যদি আমরা এখানে 5 নম্বরে এটাকে ইল্লিগাল অর আনলফুল কন্ট্রাক্ট হিসেবে আলোচনা করতেছি। নাও এখন কথা হচ্ছে যে ইল্লিগাল এবং ভয়েড এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য কি। সো অ্যান ইল্লিগাল এগ্রিমেন্ট ইজ ন্যারোয়ার ইন স্কোপ দ্যান এ ভয়েড এগ্রিমেন্ট। all illegal agreements are void but all void agreements are not necessarily illegal। মানে হচ্ছে প্রথম থেকেই কোনো একটা এগ্রিমেন্ট ভয়েড হইতেই পারে কিন্তু তাই বলে যে এটা ইল্লিগাল হইতে হবে এমন কথা না। যেমন এই জন্যই বলা হয়েছে যে অল ইল্লিগাল এগ্রিমেন্টস আর ভয়েড বাট অল ভয়েড এগ্রিমেন্টস আর নট নেসেসারিলি ইল্লিগাল। যেমন the object or consideration of an agreement may not be contrary to law but may still be void। So for example an agreement with a minor is void as against him but এটা illegal না। মানে হচ্ছে যে একজন মাইনরের সাথে হচ্ছে যদি কোনো একটা এগ্রিমেন্ট করা হয় তাহলে এই এগ্রিমেন্টটা হচ্ছে যে ভয়েড কিন্তু এটা ইল্লিগাল না, এটাই বোঝানো হয়েছে। দেন আরেকটা পার্থক্য হয়েছে এরকম যে অ্যান ইলিগাল এগ্রিমেন্ট ইজ ওয়াইডার ইন ইফেক্ট in relation to collateral transaction than a void agreement. When an agreement is illegal, other agreements which are incidental or collateral to it are also tainted with illegality. Hence, void provided the third parties have the knowledge of the illegal or immoral design of the main transaction। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যদি দুইটা পক্ষ কোনো ইল্লিগাল বিষয়ের বেসিসে এগ্রিমেন্ট করে এবং এর সাথে এই তাদের দুইজনের এগ্রিমেন্টের কারণে পরবর্তীতে যদি তৃতীয় কোনো ব্যক্তিও এই এগ্রিমেন্টের সাথে কোলাটেরাল বা ইনসিডেন্টালি অ্যাড হয় এবং সেই ক্ষেত্রে যদি ওই তৃতীয় ব্যক্তি তাদের এই ইল্লিগাল বিষয়বস্তুর সম্পর্কে যদি ওয়াকিবহাল থাকে তাহলে হচ্ছে যে ওই তৃতীয় ব্যক্তির কোনো ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে সে আদালতে যেতে পারবে না, কিন্তু যদি সে ওয়াকিবহাল না থাকে সেই ক্ষেত্রে সে হয়তো আদালতে যাইতে পারবে।
সো এখানে বলা হয়েছে এরকম, দ্য রিজন আন্ডারলাইং দিস রুল ইজ দ্যাট নো পারসন শেল বি অ্যালাউড টু ইনভোক দ্য এইড অফ দ্য কোর্ট ইফ হি ইজ হিমসেলফ ইমপ্লিকেটেড ইন দ্য ইলিগ্যালিটি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ব্যক্তি নিজে হচ্ছে যে ইল্লিগাল বিষয়বস্তুর সাথে জড়িত, সে কোর্টে যে তার অধিকার আদায় করতে পারবে না ওই ইল্লিগাল বিষয়বস্তুর উপর ভিত্তি করে। কিন্তু যদি এগ্রিমেন্টটা শুধুই মাত্র ভয়েড হয়, ইল্লিগাল না কিন্তু ভয়েড, সেই ক্ষেত্রে এগ্রিমেন্ট হুইচ আর কোলাটেরাল টু ইট আর নট ইনভ্যালিডেটেড অ্যান্ড রিমেইন ভ্যালিড। এই ক্ষেত্রে যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এই প্রথম দুই ব্যক্তির সাথে জড়ায়া যায় এই প্রথম দুই ব্যক্তির ফার্স্ট এগ্রিমেন্টের কারণে, সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যদি কোনো টাকা দিয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে আদালতে যেতে পারবে। কারণ এই ক্ষেত্রে ওই প্রথম এগ্রিমেন্টটা যার বেসিসে দ্বিতীয় এগ্রিমেন্টটা তৈরি হয়েছে, সো ওই প্রথম এগ্রিমেন্টটা শুধু ভয়েড কিন্তু ইললিগাল না। সো এই পর্যন্ত ছিল আমাদের এই কাইন্ডস অফ কন্ট্রাক্ট, যেটা এনফোর্সিবিলিটির পার্সপেক্টিভ থেকে। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যে মোড অফ ক্রিয়েশন এবং এক্সটেন্ট অফ এক্সিকিউশন এর বেসিসে কন্ট্রাক্টের প্রকারভেদ দেখব। সো আমি এই পর্যায়ে আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিব, যতটুকু কভার করা হয়েছে আমাদের ফোর্থ টপিক পর্যন্ত।